দেখো জটিল টিস্যু। ওকে, বিভিন্ন যেটা একটু আগে বললাম সরল টিস্যু শুধুমাত্র এক ধরনের কোষ দ্বারাই গঠিত ছিল, বাট জটিল টিস্যু কী বলছিলাম অনেক ধরনের কোষ দ্বারা তৈরি হয়। তাহলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। বুঝতে পারছো? সবাই মনে রাখবা যে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। এরা উদ্ভিদের পরিবহনের কাজ করে। কি করে বলো তো? পরিবহনের কাজ করে। তো আমরা সরল টিস্যুগুলো কি দেখছিলাম? সরল টিস্যু দেখছিলাম ওরা খাদ্য তৈরি করে, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, কাঠামো গঠন করে, এগুলো। আর এগুলো জটিল টিস্যু কী করে? আমাদের পরিবহনের কাজ করে। ঠিক আছে? পরিবহন কোনটা? পরিবহন বলতে এই যে পানি এবং খনিজ লবণ মাটি থেকে পাতায় পৌঁছে দেওয়া এবং পাতায় তৈরি খাদ্য সারা দিয়ে পৌঁছে দেওয়া, তো জাইলেম এবং ফ্লোয়েম। বুঝছো? তাই এদেরকে পরিবহন টিস্যুও বলা হয় বা ভাস্কুলার টিস্যু বলা হয়ে থাকে। এই যে দুই ধরনের জাইলেম ফ্লোয়েম, এরা দুই ধরনের, একটা হলো জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। ওকে, জাইলেম এবং ফ্লোয়েম দুইটা মিলে আমরা জটিল টিস্যু বলি। মানে জাইলেম জটিল টিস্যু দুই ধরনের, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। বুঝতে পারছো? মানে এদের দুজনের কাজ মিলিয়ে হচ্ছে জটিল টিস্যু। মানে জটিল টিস্যু টাইপ থাকতে পারে না, সরল টিস্যু কয় ধরনের? প্যারেনকাইমা, কনভেক্স কাইমা। ঠিক এমনটা আমাদের জটিল টিস্যু দুই ধরনের, একটা হলো একটা জাইলেম, একটা হলো ফ্লোয়েম। বুঝতে পারছো? তাহলে দেখো উদ্ভিদের পরিবহন টিস্যু কোষু গঠন করে। এরা কি করে? জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের পরিবহন টিস্যু কোষু বা ভাস্কুলার বান্ডেল গ্রহণ করে। বুঝতে পারছো? ওকে, তো প্রথমে আসি জাইলেম। জাইলেম সম্পর্কে কি বলছি এখানে? জাইলেম দুই ধরনের। কয় ধরনের? জাইলেম দুই ধরনের। হ্যাঁ, একটা হলো প্রাথমিক জাইলেম আর একটা হলো গৌণ জাইলেম। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেটা তৈরি হয় তাকে বলা হয় প্রাথমিক জাইলেম, এবং পরবর্তীতে দেখা যায় প্রাথমিক জাইলেম থেকে আরও একটা জাইলেম তৈরি হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম। ওকে, তো এইগুলো আসলে কোথায় থেকে তৈরি হয়? এগুলো তৈরি হয় প্রোক্যাম্বিয়াম থেকে। বলো তো কোথা থেকে? জাইলেম ফ্লোয়েম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম কি? এটা এক ধরনের ভাজক টিস্যু, এক ধরনের ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যু। এটা কই থাকে? উদ্ভিদের ভ্রূণমুকুলে থাকে। বুঝছো? ভ্রূণমুকুল বা কোষি মানে কি উদ্ভিদে, মানে কোষি চারা উদ্ভিদে থাকে বা ভ্রূণমুকুলে থাকে আর কি, বা ভ্রূণে থাকে আর কি, প্রোক্যাম্বিয়াম। সেখান থেকে মেনলি আমাদের এই জাইলেমটা তৈরি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে। মনে রাখতে হবে তাহলে এই জাইলেম কোথা থেকে তৈরি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে। তাহলে কোন জাইলেম তৈরি হবে? প্রাথমিক জাইলেমটা। কারণ প্রাথমিক জাইলেমটা তৈরি হবে প্রোক্যাম্বিয়াম থেকে। মানে প্রাথমিক জাইলেম আর কি প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, এটা প্রোক্যাম্বিয়াম থেকে প্রাথমিক জাইলেম, দেন প্রাথমিক থেকে কি হবে? গৌণ। বুঝছো? তো এটাই। তাহলে দেখলাম আমরা জাইলেম কোথায় থেকে তৈরি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে। এটা কোথায় অবস্থান করে? ভ্রূণমুকুলে অবস্থান করে। ওকে ওকে প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে, সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে কি বলতো? গৌণ জাইলেম সৃষ্টি হয়। সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয়। হ্যাঁ, সেকেন্ডারি বৃদ্ধি মানে কি বা গৌণ বৃদ্ধি মানে কি? একদম মানে যতটুকু গঠন দরকার ছিল প্রথম কাজটা শেষের দ্বিতীয় ধাপ, মানে আমার যতটুকু, মানে এই যে তুমি মনে করো নর্মাল ফিট আছো, এখন দেখা যাচ্ছে তুমি এক্সট্রা মোটা হয়ে গেল। এই যে এক্সট্রা মোটা হতে যেটা সহায়তা করলো সেটাই কি বলতো এখানে? গৌণ বৃদ্ধি। যে বৃদ্ধিটাকে গৌণ বৃদ্ধি বলি, আর যেটা সহায়তা করলো সেটা হলো, মানে যেটা তৈরি হওয়ার মাধ্যমে হলো সেটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি জাইলেম। ওকে, তাহলে এখানে কি বলতো? প্রাথমিক জাইলেম দুই ধরনের। প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের। গৌণ জাইলেম নিয়ে পড়তে হবে না, প্রাথমিক জাইলেমটা আবার দুই ধরনের। প্রাথমিক অবস্থায় এগুলাকে বলি আমরা প্রোটো জাইলেম। প্রোটো মানে কি? আদি না? হ্যাঁ, প্রোটো জাইলেম, প্রো মানে আদি, প্রোটো জাইলেম এখান থেকে আসছে। প্রোটো জাইলেম মানে আদি জাইলেম, অর্থাৎ এইটা প্রথমে তৈরি হয়। এই সবগুলো মনে থাকবে স্যার? মনে থাকবে, পড়তে মনে থাকবে। তাহলে দেখো এখানে আবার এইটা আগে তৈরি হয়। ওখানে দেখলাম হলো প্রথমে দেখলাম প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেম। আর প্রাথমিক জাইলেম হলো দুই ধরনের, একটা হলো জটিল টিস্যু দুই ধরনের। হ্যাঁ, একটা হলো প্রাথমিক, একটা হলো গৌণ। ফ্লোয়েম আর জাইলেম, ওটা হলো জটিল টিস্যু। হ্যাঁ, জটিল টিস্যু দুই ধরনের, জটিল ফ্লোয়েম আর জাইলেম। আবার আমাদের ফ্লোয়েম আবার হলো জাইলেম আবার দুই ধরনের, একটা প্রাথমিক একটা গৌণ। ও জাইলেম দুই ধরনের। হ্যাঁ, সবগুলো দুই ধরনের আসতেছে, প্রাথমিক আর গৌণ। আবার প্রাথমিক দুই ধরনের, একটা হলো প্রোটোজাইলেম, একটা হলো মেটাজাইলেম। অর্থাৎ প্রোটোজাইলেম আগে হবে, মেটাজাইলেম পরে হবে। একটা মনোযোগ দিয়ে দেখবা, হয়ে গেছে, লিখবা ফলোচার্ট দিয়ে লিখবা, ফলোচার্ট করে লিখবা এইভাবে। আরে এটা তো করে দিতে ভালো হতো। ওটা তো না, তোমরা পারবা এইভাবে, আমাকে দিতে হবে না। দেখা যাচ্ছে এইভাবে লিখবা যে জটিল
বা একটা বড় শখ মানে তৈরি করবা এইভাবে বড় করে তুমি একটা তৈরি করলা, কীভাবে করবা আমি দেখাচ্ছি বলতেছি। তো এইভাবে দিলা একটা মানে একটা আমাকে দেখাবে পরের দিন। এভাবে টিস্যু কয় প্রকারে? 2 প্রকার, হ্যাঁ, ভাজক ভাজক আর হলো কি স্থায়ী। ভাজক ভাজকের মধ্যে নাই, স্থায়ীর মধ্যে কি দিবা? ভাজকের কিন্তু অনেক টাইপ আছে, বুঝছো? ভাজকের কিন্তু অনেক টাইপ আছে, এটা বড় ক্লাসে পড়বা, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, এগুলো তোমাদের ক্লাসে নাই। প্যারেনকাইমা, কোলেনকাইমা, এটা কি আবার স্টেনকাইমা। এইগুলো না, আগে কি সরল, ওরে আল্লাহ। জটিল, আর একটা হচ্ছে ক্ষরণকারী। তাহলে সরল মনে হয় ওগুলো না? আর সরলে আবার কয় ধরনের? 3 ধরনের। ওটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা স্ক্লেনকাইমা। একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা স্ক্লেনকাইমা। জটিল আবার কয় ধরনের? নাই তো। কি বলছো? জটিলে পড়লা না? ও 2 ধরনের। জটিল আবার 2 ধরনের, জাইলেম, ফ্লোয়েম। একটা হলো প্রাথমিক, না প্রথমে না, আগে 2 ধরনের, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। ফ্লোয়েম, ওটাই তো বলছি। তারপরে জাইলেম 2 ধরনের, প্রাথমিক আর একটা জানি কি। ফ্লোয়েম আবার জাইলেম আবার 2 ধরনের, একটা হলো প্রাথমিক, আর একটা একটা হলো সেকেন্ডারি গৌণ। গৌণ। এই প্রাথমিক আবার 2 ধরনের, একটা হলো প্রোটোজাইলেম, মেটা। আর একটা হলো মেটাজাইলেম। মেটা জাইলেম। আরে এতগুলো ভাগ কেন? আবার ফ্লোয়েমের আছে তো, ফ্লোয়েমের এখানে লিখতে হবে। এভাবে একটা শখ তৈরি করে নিয়ে পরের দিন আমাকে দেখাইবা, বুঝছো? তাহলে মস্ত থাকবে, শখে দেখবা, তাহলে এই শখটা তৈরি করবা। তো টেন্সের মতো হয়ে গেল। কি থাকবে না? এই পড়ার পরে মনে থাকবে না, থাকবে না, বই দেখে দেখে লিখবা, কোনটা কত ভাগ হলো এইভাবে লিখবা, পারবা না? ভিডিওটা ছাড়া আমি এখন দেখবো। ভিডিও দেখতে হবে কেন? পড়লে এইভাবে বুঝতে পারবা। দেখো, পড়বা, বই পড়ে দেন এভাবে লিখবা, ফাঁকিবাজি চলবে না। আমি দেখবো পরের দিন। তাহলে প্রথম দেখি প্রোটোজাইলেম, পরে পরিণত অবস্থা কি হয়ে যায়? মেটাজাইলেম হয়ে যায়। তো মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি কি থাকে? তাহলে স্যার এটা 2 ধরনের কেমন হয়? প্রোটোপ্লাজম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম, মানে প্রোটোপ্লাজম কি মেটাজাইলেমে পরিণত হয়? শোনো, হ্যাঁ, তাহলে প্রোটোপ্লাজম 2 ধরনের কেন ধরনের। বললাম? মানে কথা হলো যে 2টাই একসাথে এক্সিস্ট করে। মানে এমন না যে আগে ছিল প্রোটোজাইলেম সব একবার হয়ে গেছে মোটাজাইলেম বা মেটাজাইলেম, বুঝছো? এরকম না, কথা হলো যে একই সাথে সহ অবস্থান করে, বুঝতে পারছো? একই সাথে সহ অবস্থান করে। মনে করো যে আমাদের বাসায় তো গরু আছে না, মানে অনেকের বাসায় গরু আছে না, বা গাছও যদি বলি, তো যার বাসায় গরু আছে তার কি ছোটো বাছুর থাকে না? হ্যাঁ, থাকে নাকি? আর গাভী থাকে কিনা? গাবি তো বাছুরটা তো একসময় কি হবে? গরু হবে। মানে গরু গাভী হবে। গাবি। তো তুমি কি বলতেছো? তোমাদের বাসায় কয়টা গরু আছে? 2টা, একটা কি আছে? একটা হলো বাছুর আছে, একটা হলো গাভী আছে। গাবি। 2টাই তো সেম গরু না? আবার ছোটটা কিন্তু কি হবে? বড় হবে এক সময়। হ্যাঁ। কিন্তু আমরা 2টাকে বড় বলতেছি না, কি বলতেছি? বাছুর। তো বাছুরটা এক সময় হবে, কিন্তু তাহলে এখানে কি এখন 2টাই আছে, একটা ছোট আছে, একটা বড় আছে। ঠিক উদ্ভিদের মধ্যে এই আমাদের জাইলেম যেটা আছে, প্রাথমিক জাইলেম, এটা একটা ছোট জাইলেম আর একটা বড় জাইলেম। এটা হলো প্রোটো এবং মেটা, 2টা একই সাথে অবস্থান করে। বুঝছি। অর্থাৎ কোনো ক্ষেত্রে কেন্দ্রের দিকে থাকে ছোট, ধীরে ধীরে এভাবে বড় দেখা যায়। আর কোনো ক্ষেত্রে আবার কেন্দ্র থেকে বড় থাকে, ধীরে ধীরে এভাবে ছোট দেখা যায়। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় এই ছোটো থেকে বড় হয়েছে ধীরে ধীরে, এদিকে ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে? হচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমরা একই সাথে ছোটোটাও থাকে, বড়টাও থাকে। ছোটোটা হলো প্রোটোজাইলেম, বড়টা হলো মেটাজাইলেম, মনে থাকবে? তো এখানে একটু দেখায়, চিত্রে দেখায়, এই যে এখানে দেখো, এগুলো আবার বড় ক্লাস শিখবে, এগুলো বিভিন্ন প্যাটার্ন আছে। যেমন এটা দেখো, এটা হলো সেন্ট্রাল পয়েন্ট। কি পয়েন্ট? সেন্ট্রাল পয়েন্ট, উদ্ভিদের সেন্ট্রাল পয়েন্ট। তোমাকে আমি এগুলো শিখেছিলাম মনে করছি। তো এটা কি? এটা উদ্ভিদের মনে করে একটা জায়গা, একটা মনে করে এরকম একটা কাণ্ড ছিল, এইটা এরকম একটা কাণ্ড ছিল গোল, বুঝছো? এটা কাণ্ড ছিল। তো কাণ্ডের এটা হলো সেন্ট্রাল পয়েন্ট। এই পাশে কিন্তু এরকম আছে, কিন্তু এই পাশে আমি যে জায়গা না ছোটো করে দিলাম, বুঝছো? হ্যাঁ। এরকম একটা আছে। এখান থেকে আমরা দেখা যাচ্ছে এখানে এইটুকু কেটে নিছে, এইটুকুর তোমাকে দেখাইছে। কিসের বলো তো? প্রস্থচ্ছেদ। কিসের? হ্যাঁ। তার মানে আমাদের গাছ কি গোল থাকে না এরকম সিলিন্ডার আকৃতির? তো এখান থেকে প্রস্থচ্ছেদ করা হয়েছে, করে আমাদের শুধু একটাই এই অংশ নেওয়া হয়েছে, বুঝছো? তো এইটার মধ্যে গঠন দেখানো হয়েছে, দেখো এটা কেমন থাকে। তো আমরা জানি একটা উদ্ভিদের বাইরের দিকে থাকবে, কি থাকবে? প্রাচীর থাকবে। এই যে এটা বাইরে, এটা হলো উদ্ভিদের প্রাচীর, এপিডার্মিস, বহিতল।
বুঝছো? তারপর এপিডার্মিস থাকবে, তারপর কি থাকবে বলো তো? এখানে অন্তত্বক থাকবে, বহিত্বক থাকে, অন্তত্বক থাকে, তাই না? আর বাইরে থেকে হ্যাঁ হাইপোডার্মিস থাকে, এখানে কিছু আমরা হাইপোডার্মিসও থাকে, অধোতক। তাহলে বহিত্বক, অধোতক আর অন্ততক, দুটো ত্বক থাকে। তো এগুলো আমরা লাগবে না। তাহলে বাইরের দিকে এগুলো কোষ থাকে, বুঝছো? বাইরে আবার ত্বক থাকে, অনেক কিছু থাকতে পারে। এবং ভিতরের দিকে কী হবে, ধীরে ধীরে বাইরের দিকে এখানে কি থাকে, আমাদের কোলেন ক্যামে থাকতে পারে। কি থাকতে পারে? এখানে কোলেন ক্যামে থাকে, ধীরে থাকে। এই যে এখানে একটা থেকে থাকে, এটা হলো আমাদের অন্তত্বক থাকে। এখানে কি থাকে? অন্তত্বক। এখানে একটা কি থাকে? তাহলে এটা বাইরে বহিত্বক, আর ভেতরে কি থাকে? অন্তত্বক থাকে। এরকম একটা জিনিস থাকে। তো এইটা থাকে। আর ভেতরে এই যে একটা অংশ এইভাবে এই জায়গায় বরাবর এরকম ছিল, এটা হলো ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কি? জাইলেম এবং ফ্লোয়েম মাঝ বরাবর থাকে। মাঝ দিয়ে তো কি আর ক্যানাল থাকে, পানি উপর দিকে উঠবে, খাদ্য নিচের দিকে নামবে। তো এই যে মাঝের দিকে দেখো জাইলেমের দিকে এরকম, এইগুলো কি বলতো? জাইলেম। এগুলো হলো উপরে যায়, এইগুলো জাইলেম। এই যে সাদাগুলো কি বলতো? জাইলেম। জাইলেম। জাইলেমের মধ্যে দেখো এই যে সাইডের বড়গুলো হলো কি বলতো? মেটাজাইলেম। আর এই পাশে ছোটগুলো কি বলতো? প্রোটোজাইলেম। তার মানে এই দিক থেকে এদিকে তৈরি হয়েছে, কেন্দ্র থেকে বাইরের দিকে তৈরি হয়েছে, নিচ থেকে উপরে উঠছে। হ্যাঁ, মানে নিচ থেকে উপরে না, তো মাঝের থেকে, কেন্দ্র থেকে বাইরের দিকে। ও বুঝছি। এটা তো হলো কি একটা গাছের কাণ্ড এভাবে। হ্যাঁ, তাহলে এটা সেন্ট্রাল থেকে বাইরের দিকে। ও বুঝছি। বুঝছো? কোনো ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় মোটাটা থাকে এদিকে, ছোটগুলো থাকে ওইদিকে। এইগুলোর উপর ভিত্তি করে আবার বিভিন্ন টাইপের আছে, বুঝছো? এগুলো শিখবে পরে ইন্টারভিউতে। তাহলে এগুলো হলো কি বলতো? এগুলো হলো জাইলেম, সাদাগুলা। আর এই যে মাঝে কিছু কি কি থাকে বলতো? ফ্লোয়েম থাকে। মাঝে কি থাকে আমরা একটু বড় দেখবো আর কি, বুঝছো? এই থেকে ফ্লোয়েম থাকে। তার জাইলেমের বিষয়টা বুঝতে পারছো? প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এগুলো হলো মেটাজাইলেম, এটা হলো ছোটটা হলো প্রোটোজাইলেম। ওকে, এবং কিভাবে অবস্থান করে এটাও তো ক্লিয়ার হলো। আচ্ছা, তো এই যে গব্বর থাকে, এটা মেটাজাইলেমে কি থাকবে? গব্বর বড় থাকে, দেখো তো। মেটাজাইলেমে বড় গব্বর, ছোট জাইলেমে ছোট গব্বর, মানে প্রোটোজাইলেমে ছোট গব্বর। মনে রাখবাম, মেটা মানে মোটা, মেটা মোটা, মোটা জাইলেম। প্রোটোজাইলেম মানে ছোট জাইলেম। ওকে, মেটা মানে মোটা, মেটা মানে কি বলুন আরেকবার? মেটা মানে মোটা জাইলেম, মোটা মানে বড়, বড়। ওকে, প্রোটো মানে তো আদি, তাহলে ছোট। প্রোটো, প্রো, আদি, এভাবে মনে রাখবা। জাইলেম কয়েক ধরনের কোষ থাকে, যেহেতু আমরা একটু বললাম জাইলেম, ফ্লোয়েম এগুলো কি জটিল টিস্যু। আর জটিল টিস্যু অনেক ধরনের কোষ দ্বারা তৈরি হয়, হ্যাঁ বললাম না? তাহলে এখানে অনেক ধরনের, কয়েক ধরনের কোষ দ্বারা তৈরি হয়। সেগুলো কি? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। একদম নামগুলা একদম কণ্ঠস্থ, মানে ছোটস্থ কণ্ঠস্থ যত কিছু করা যায় একদম মুখস্থ করতে হবে। এগুলো হলো ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এগুলো সুন্দর করে নোট তৈরি করবো তোমরা। শুধু লিখলা যে জাইলেম দুই প্রকার, এভাবে লিখলা। একটাকে শখ তৈরি করলা, দেন আবার সুন্দর করে নোট তৈরি করবা তোমার মতো করে। জাইলেম লিখলা, জাইলেম কাকে বলে, জাইলেম কত প্রকার লিখলা, তারপর লিখলা, এভাবে লিখবা আর কি, বুঝছো? তারপরে যে ট্র্যাকিডের দুইটা বৈশিষ্ট্য লিখলা, মানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, এভাবে নোট তৈরি করবা নিজেরা। এই যে টিচারে নোট তৈরি করে দিয়ে এটা কিছুই হয়, নিজের পড়াও হয় না, বুঝছো? কোনো সৃজনশীলতা হয় না। যখন এটা বই পড়বা, নিজের নোট তৈরি করবা, সময় থাকে না, কেউ ওদের সময় থাকে না। এগুলো কিস জন্য দেওয়া আছে? সারা 2 বছর দেওয়া আছে এমনি। কোচিংয়ে গেলে তো এগুলো নোট দিত, এই জন্য তো স্টুডেন্টদের একদম অবস্থা খারাপ, সৃজনশীল হয় না। তো তুমি যখন নিজে পড়বা, বই পড়াচ্ছি না, বুঝাচ্ছি না, তা তুমি যখন নিজে বুঝবা, নিজের মাথায় সব কিছু আছে, তো নিজে সাজাইবা, তারপর তোমার লেখার দক্ষতা পারবে কিনা, সাধারণ দক্ষতা পারবে কিনা, সৃজনশীলে অ্যান্সার করার দক্ষতা পারবে কিনা, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, বুঝছো? এই জন্যই হলো ডিফারেন্স স্টুডেন্টের মধ্যে। কেউ মেধাবী হয়, কেউ মুখস্থ বিদ্যাতে এগিয়ে যায়, রেজাল্ট ভালো হয়, আলটিমেটলি লাইফে কিছু করতে পারে না, বুঝছো? যারা নোট দেয় বা নোট করে দেয়, ওগুলো টিচার শুধু এমনি টাইম নষ্ট করার জন্য করে, বুঝছো? স্টুডেন্টদের কোনো কাজে হয় না। দেখা যায় এই যে লেকচারটা যদি নোট তৈরি করে দিতাম, নোট করে দিতে টাইম লাগতো, আবার পড়াইতে হতো। আর কেউ টিচার আছে পড়ায় না, শুধু নোট তৈরি করে দেয়, লাভ নাই কিন্তু। আর 2টা করতে গেলে অনেক টাইম লাগবে, দ্বিগুণ টাইম। দেখো ট্র্যাকিড, তাহলে জাইলেম হলো কয় প্রকারের? 4 প্রকারের। 4 প্রকারের কোষ দ্বারা তৈরি জাইলেম। একটা হলো ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। কি বললাম বলো তো? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার।
ট্রাকিড, ভেসেল, ট্রাকিড। জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, ট্রাকিড। ফাইবার। তার প্যারেনকাইমা, ফাইবার, তার আগে সামনে বসাই দিবা জাইলেম, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, ফাইবার, ট্রাকিড, ভেসেল। কয় ধরনের হলো তাহলে? 4 ধরনের হলো। ওকে, তাহলে ট্রাকিডটা কেমন? ট্রাকিডটা দেখো, এই যে এটা অনেকটা লম্বা কোষ। কেমন কোষ বলো তো? ট্রাকিড, ভেসেল, লম্বা কোষ জাইলেম, দ্বারা তৈরি। জাইলেম। এটা কিন্তু একটা কোষ। তা কোষগুলোর মধ্যে অনেকগুলো কি থাকে? কূপ থাকে। কি আছে? কূপ থাকে। দেখো অনেকগুলো কি থাকে? খুব কূপ থাকে। কূপ দিয়ে কি হবে বলো তো? পার্শ্ব, মানে পার্শ্ব কোষগুলোর মধ্যে কি হবে? বিভিন্ন কিছুর আদান প্রদান হতে পারে, একটা থেকে আরেকটার দিকে আদান প্রদান হতে পারে। মেইনলি আমাদের জাইলেমের কাজ কি? পরিবহন করা না? তো পরিবহনে এটা সহায়তা তো করে। আমরা উদ্ভিদেরটা পড়তেছি। হ্যাঁ, উদ্ভিদ, আমাদের তো নাই এগুলা। তাহলে দেখো ট্রাকিড হলো কোষ লম্বা। ট্রাকিড কোষ কেমন? লম্বা। বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এর প্রান্তটা কি? সরু। দেখছো প্রান্তদ্বয় সরু আছে মোটামুটি এবং সুচালো। এবং প্রাচীরে কি জমা হবে? এটা তো দেখতে পাই লিগনিন। না আমরা, না স্যার, এটা তো আমরা দেখতে পাই না। না, এগুলো তো মাইক্রোস্কোপে স্টেজ স্যার, মাইক্রোস্কোপ দেখতে হবে। প্রাচীরে কি থাকবে? লিগলিন জমা হয়ে পুরো হবে এবং অভ্যন্তরীণ গহ্বর কি হয়ে যায়? লিগনিন না এয়ার প্রাসিস স্যার? হ্যাঁ, ওটা ওই যে বলতেছি এখন। ছত্রাকের, না না ছত্রাক। ছত্রাক না, একটু একটু পরে বলতেছি, বলতেছি। ব্যাকটেরিয়া ওগুলো না, কাইটিন নির্মিত এগুলো ব্যাকটেরিয়া। এখানে বলেছেন স্ক্লেন ক্যামেতে কি থাকে? লিগনিন আমি বললাম না। হ্যাঁ, স্ক্লেন ক্যামেতে লিগলিন থাকে, পেকটিন, লিগলিন। হ্যাঁ হ্যাঁ, ওই যে যে হ্যাঁ, কোষ একদম কোষ পুরো হয়, প্রাসিস কোষ স্যার, প্রাচীর। লিগনিন, পেকটিন, সুবেরিন। হ্যাঁ, জমা হয়, ওটা আমি বলতেছি আমি। তো এটা মনে রাখার বিষয়টা দেখো, তাহলে কি বললাম? এটা হলো লম্বা। কেমন? লম্বা। প্রান্তটা লম্বা, সরু এবং সুচালো, সুচালো। সরু। এখন কথা হলো দেখো, পুরো মানে তো এই যে চিকন না, জাইলেম স্যার। কোষটা দেখ, পুরো মানে চিকন না, যদি এটা বলি এটা লম্বা সরু মানে পুরো মানে মোটা, প্রাচীরটা মোটা। পুরো মানে মোটা। হুম, তো মোটা হবে না? চিকন। শোনো, এই যে প্রাচীরটা মোটা, এই দেখো, এই যে প্রাচীরটা কি? মোটা। কোষের প্রাচীরটা কি? মোটা। আর ইয়াগুলো সরু। দুই প্রান্তটা মোটামুটি সরু। তো দেখো, এটা কি জটিল টিস্যু না? হুম। এটা কি স্থায়ী টিস্যু না? প্রথমে কি ছিল? সরল টিস্যু, তারপর জটিল টিস্যু। কারণ সরল টিস্যু সবগুলো থেকে কি এটা বেশি স্থায়ী না? স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য কি? কোষের মধ্যে কি থাকবে? লিগলিন থাকবে না? হ্যাঁ থাকবে। কোষ প্রাচীর লিগলিন থাকবে না? এই জন্য কি থাকবে? কোষ প্রাচীরে লিগলিন লিগনিন থাকবে। জমা হয়। মনে আছে? মনে থাকবে? তাহলে কি বুঝতে পারার জিনিস না? তার প্রাচীর লিগলিন জমা হয় কি হবে? পুরো হবে হ্যাঁ। এবং অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যাবে। ফলে কি হবে? পানি চলাচল পাশাপাশি কূপের সাহায্যে বা পেয়ার পিটের মাধ্যমে হয়ে থাকবে। বুঝছো? পাশাপাশি কূপ আছে, এই কূপের মাধ্যমে চলাচল হয়। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হতে পারে। এগুলো একটু মনে রাখবা, তো বিষয় ইম্পর্টেন্ট না। এই যে বলয়াকার, সর্পিটাকার, পুরুত্বগুলো বিভিন্ন টাইপের হতে পারে, এগুলো ইম্পর্টেন্ট না। তো কি ইম্পর্টেন্ট? এগুলো ইম্পর্টেন্ট না। তো এগুলা কোথায় দেখা যায়? মেনি ফার্নবর্গ, নগ্নবীজি মানে কি? বীজ খোলা থাকে, যেমন সাইকাস উদ্ভিদ, মানে বীজ বাইরে থেকে দেখা যায়। নগ্নবীজি এবং আবৃতবীজি মানে যাদের মধ্যে বীজ ঢেকে থাকে, যেমন আমের কথায় যদি বলো, আমের বীজ দেখতে পাওয়া যায়, কাঁঠালে দেখা যায়, এগুলো আবৃতবীজি। তো দেখো সিম, তাহলে এগুলো দেখো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। তার মানে সবারই মোটামুটি ট্রাকিড দেখা যায়। দেখা যায়। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। বুঝতে পারছো? আমরা যেহেতু এরা পরিবহন টিস্যু, তার মানে কি পরিবহন তো অবশ্যই থাকবে, কোষরসের পরিবহন। আর যেহেতু এটা কি জটিল টিস্যু, মানে স্থায়ী টিস্যু কাজ কি? দৃঢ়তা প্রদান করা। তাহলে যেহেতু পরিবহন টিস্যু মানে পরিবহনের কাজ করবে, আর যদি স্থায়ী টিস্যু যেহেতু এক ধরনের, অর্থাৎ কি করবে? দৃঢ়তা প্রদান করবে। ওকে ওকে কখনো কখনো এরা কি খাদ্য সঞ্চয়ের কাজও ব্যবহার হতে পারে। মনে থাকবে? মানে খাদ্য সঞ্চয় স্থায়ী টিস্যু মেইনলি করে থাকে। বুঝতে পারছো? বাদক টিস্যু তো খাদ্য তৈরি করে অনেকেই এবং বিভাজন করে। বুঝতে পারছো? তাহলে ট্রাকিডে কি বললাম? ট্রাকিড কোষটা হলো লম্বা হয়, প্রান্ত পুরো হয়, কোষ প্রাচীর পুরো হয়। কেন? কোষ প্রাচীরে লিগলিন জমা হয়, কোষ গহ্বরটা কি বন্ধ হয়ে যায় এবং এখানে পেয়ার পিট থাকবে, মানে কিছু কূপ থাকবে এবং কূপের মাধ্যমে কি হবে? কোষরসগুলো আদান প্রদান হবে। এগুলো মনে থাকবে তো নাকি? ওকে, মোটামুটি সকল উদ্ভিদে এদের দেখা যায়। তারপর হলো ভেসেল। এই যে এটা ভেসেল, তাহলে এটা হলো মেবি মোটা হয়। হ্যাঁ, ভেসেল কোষগুলো খাটো হয় এবং চোঙের মতো হয়, খাটো এবং চোঙের মতো হয়। খাটো চোঙের মতো হয়। হ্যাঁ, এবং দেখো কোষগুলোর একটির মাথায় আরেকটি কি হবে? সোজা থাকবে, মানে একটার সাথে আরেকটা লাগানো থাকবে। এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। দেখো যে প্রান্ত প্রাচীরে কি হয়েছে? দীর্ঘ, এটা একটা নলের মতো তৈরি হয়েছে।
দীর্ঘ কেন বললো হলো বলো তো? কারণ এখানে একটার পর একটা যখন সজ্জিত থাকে তখন মনে হয় যে দীর্ঘ নল, মানে মাঝে একটা ফাঁপা ক্যানেলের মতো তৈরি হয়। আমরা তো এটা একটা মানে একটা কোষে বের করছি, অনেকগুলা কোষেরই এরকম থাকবে, তো সবগুলা মিলে কি হবে একটা না মানে একটা ক্যানেল তৈরি হবে না। বুঝতে পারছো বিষয়টা কিন্তু? ওকে, মানে বিষয়টা এরকম দেখাতে হবে কি না। না, বুঝছো? বুঝছি। এর ফলে কোষ রসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো কি থাকবে? প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে কি হবে? মৃত থাকবে এবং প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। বুঝতে পারছো? কারণ এরা তো স্থায়ী টিস্যু, তাই না? এবং এরা সরল টিস্যুর পরের অবস্থা, তার মানে এদের ক্ষেত্রে প্রোটোপ্লাজম নাই বললেই চলে। এজন্য প্রাথমিক অবস্থায় থাকলেও পরিণত অবস্থায় এদের থাকে না। এবং ভেসেলের প্রাচীরের ট্রাকিটের মতো বিভিন্ন রূপে কি হয়? পুরো হয়। কারণ এরা স্থায়ী টিস্যু, এজন্য এদের প্রাচীর কি হবে? পুরো হবে, লিগলিন জমা হয় যেহেতু, এজন্য বিভিন্ন আকৃতির হয়ে যায়। ওকে, এটা শুধু এমনি মনে রাখলে হবে, অত বুঝতে পারতে হবে না। ভেসেলের সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। ভেসেল কি হয়? কয়েক সেন্টিমিটার লম্বা হতে পারে, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। এটা মনে রাখবো, বড় বড় উদ্ভিদগুলোতে বড় বড় হতে পারে। এদের প্রধানত কোথায় দেখা যায়? গুপ্তবীজী উদ্ভিদে, মানে কি আবৃতবীজী উদ্ভিদে। এই যে এটাই ঝামেলা, এখানে বলছে আবৃতবীজী, এখানে বলছে গুপ্তবীজী, বিষয়টা কি একই? গুপ্তবীজী যে কথা, আবৃতবীজী টাকিরেও তো আবৃত্তি লিখছিল। হ্যাঁ, এখানে লিখছে গুপ্তবীজী, বুঝছো? কিন্তু জিনিস কিন্তু একটাই। তো ভিন্ন নাম লেখার দরকার আছে। ওখানে যদি বলতো যদি আবৃতবীজী বা গুপ্তবীজী, তাহলে স্টুডেন্টরা বুঝতে পারতো। ওকে, তাহলে এদের কই দেখা যায় বলো তো? আবৃতবীজী উদ্ভিদে বা গুপ্তবীজী উদ্ভিদে ভেসেল দেখা যায়। তাহলে ভেসেল কই দেখা যায়? গুপ্তবীজীতে। গুপ্তবীজি মানে আবৃত্তি বীজের। হ্যাঁ, আবৃত্তি বীজের একটা গ্রুপ। এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। প্রাথমিক পর্যায়ে থাকে, পরে আবার থাকে না। তার মানে কি বুঝলাম? যে ভেসেল শুধু কাদের ক্ষেত্রে থাকে? গুপ্তবীজী গুপ্তবীজি মানে বা আবৃতবীজী। নগ্নবীজীতে থাকে না, তবে ব্যতিক্রম কি? নেটাম। ব্যতিক্রম হলো নেটাম, প্রাথমিক হিসেবে থাকে। তাহলে এটা মনে রাখো সহজ করে, যে ভেসেল কই থাকে? ভেসেল থাকে গুপ্তবীজীতে বা আবৃতবীজীতে। হ্যাঁ, নগ্নবীজীতে থাকে না। নগ্নবীজিতে থাকে না, ব্যতিক্রম বাট নেটাম। নেটাম ব্যতিক্রম নেটাম, প্রাথমিক ভেসেল থাকে। প্রাথমিক অবস্থায় থাকে। তো নেটাম গাছটা কেমন? এই যে এরকম গাছটা ছবি তোমার দিচ্ছে এখানে, এটা হলো নেটাম গাছ, বুঝছো? এই বই দাও আছে না, এটা হলো নেটাম গাছ। এটাতে কি ধরে? এটাতে এই ধরে আর কি, ফুল ধরে, বীজ। বুঝতে পারছো? নগ্ন বীজই, বুঝো না? বীজগুলো বাইরে বের হয়ে থাকে। ও ওকে, বুঝতে পারছো? তাহলে পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গের দৃঢ়তা প্রদান করে এদের কাজ। যাও, সবগুলোর কাজ একই, পরিবহন এবং দৃঢ়তা প্রদান করা। যেহেতু এরা কি বলতো? পরিবহন টিস্যু, তার মানে পরিবহন করবে। করবেই। আর স্থায়ী টিস্যু মানে কি? দৃঢ়তা প্রদান করবে। এগুলো মনে রাখতে হবে। স্থায়ী টিস্যু কাজ কি? দৃঢ়তা প্রদান করা। তাহলে আর কোষ প্রাচীর কি স্থায়ী টিস্যু? কোষ প্রাচীর আবার স্থায়ী টিস্যু হবে কেন? কোষ প্রাচীর তো একটা কোষের গঠন কোষ অংশ, প্রাচীর তো এই যে কোষের আকার আকৃতি, বাইরের আবরণ। আকার আকৃতি তো কোষ প্রাচীর ভালো টিস্যুরও আছে, দৃঢ়তা স্থায়ী টিস্যুরও আছে, তবে গঠনের পার্থক্য থাকে। কোষ প্রাচীর তো কোনো টিস্যু না বা কোষও না, এটা তো কোষের একটা অংশ। বুঝতে পারছো? এগুলো নিজে পড়তে হবে, বুঝছো? আমি পড়তেছি, এটা উল্টো হচ্ছে। এখন নিজেকে সুন্দর করে পড়তে হবে বইটা, তারপর দেখবা অনেক কনফিউশন হবে, অনেক কিছু মাথা দিয়ে চলে যাবে, আবার পড়তে হবে, দেন নোট তৈরি করতে হবে। তাহলে দেখবা একদম এটা ক্লিয়ার। এটা টাইম নিয়ে পড়তে হবে, বুঝছো? দেখো, জাইলেম প্যারেনকাইমা কি বলো তো? জাইলেম প্যারেনকাইমা। তোমরা আসলে অনেক টিউশন করো, তো এই জন্য আসলে তোমরা টাইম পাও না। যেমন ইংলিশ, যেমন আমি তো মনে করো রাত্রে কখনো পড়াশোনা করতাম না। এসএসসি লেভেলে দেখা যেত আমি 9টার আগে ঘুমিয়ে পড়তাম। আমার লাইভে, এসএসসি লাইভে কখনো 10টা পার করছি কিনা আমার মনে নেই। 9টার দিকে ঘুমাই যেতাম, পরীক্ষার আগের দিনে। উঠতাম সকালে, উঠতাম, বাট সকালে আমি পড়তাম না তেমন। আমি সকালে উঠে তেমন পড়াশোনা করতামই না। আমি পড়তাম কখন তাহলে? দেখা যাচ্ছে যে দুপুরের পর, মানে স্কুল থেকে আসার পর রেস্ট টেস্ট নিয়ে বা ঘুমালে আসরের পর, মেনলি আসরের পর, মানে বিকাল টাইম পছন্দ। বিকাল টাইম তো স্যার পড়াশোনা, খেলাধুলার টাইম ঠিক আছে, তবে ডেলি তো আর খেলাধুলা করতাম না, বুঝলো? যেদিন খেলাধুলা করলাম তো করলাম, যেদিন করলাম না সেদিন মানে রাতে একটু বেশি বাইরে রাত জাগতাম না, 2 ঘন্টা 1 ঘন্টা পড়তাম, বুঝছো? না 1 ঘন্টা পড়তাম। আর আমি তো 12টার সময় যদি ঘুমাই, তাতে তো আমার মাঝে কথা মানুষের। শোনো, তোমাদের কেন পড়া হয় না আমি বলি বিষয়টা। তাহলে এইরকম হলো কিন্তু, তাহলে পড়লাম। ওকে,
তাহলে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লে পড়া হলো মোটামুটি। কেন হলো? তার কারণ ক্লাস টাইমে স্যার যে পড়াটা পড়াচ্ছে, টিউশন তো করি না আমি, তখন একটু মনোযোগ দিতাম। আমাদের 4টার সময় হয়েছে। আসসালামু আলাইকুম। আমি তো ঘুম ধরতেছি, আমি প্রতিদিন 3টার সময় এই তো, গেম খেলে গেলে কি খবর? আমার তো ইয়ে আসছে বাসা। আমার খালাতো ভাই আসছি আমি, কালকে আসছি, ওর সাথে টিউশন আছে। আমার ভাই, ওর নানা বাড়ি, আর আমার দাদা বাড়ি। হ্যাঁ, আসছে। ইমার্জেন্সি কিছু বলবা? আমার ভাই দুলা ভাই ইমার্জেন্সি তারপরে অফ নিয়ে আমার বিছানায় ঠিক আছে, আমি তো বাসায় গিয়ে ফোন চাচ্ছি করবো। তো ভাই, আর আমি রিল্যাক্সে রাত 3টা পর্যন্ত গেম খেলি, 3টা সাড়ে তাহলে দেখো কেন হতো, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়তাম বাসায়, অবশ্যই বাসায় পড়তাম না। তো কী করতাম আমি, এই যে স্কুলে যাইতাম, মনে করি স্কুলে গেলাম আধা ঘন্টা আগে যদি যাই, তাহলে ওই আধা ঘন্টা টাইম গিয়ে বসে পড়তাম। এই একটু কথা বললে দেখা হতো, পড়াশোনা নিয়ে কথা হতো, পড়তাম। আবার প্রতিটা ক্লাসের ফাঁকে ফাঁকে পড়াশোনাই করতাম, বুঝছো? হ্যাঁ। আবার দেখো স্যাররা চলে যাচ্ছে বা স্যাররা বাইরে যাচ্ছে, পড়তে বলতেছে, ওই টাইমে পড়তাম। মানে ক্লাসে যে একটা টাইম মনে করো 10টা থেকে শুরু করে 4টা অবধি টাইম, তাই না? এই টাইম তোমাদের কেমন ক্লাস? 10টা থেকে 4টা? না, আমাদের 12টা থেকে 12টা থেকে 4:45। ও, তোমাদের খুবই কম টাইম। আর আমাদের ক্লাস হতো কেমন, 10টা থেকে 4টা এরকম টাইম। এখনো তো স্যার ওই দিক হয়, আমাদের গ্রামের ওই দিক। গ্রামের দিকে এরকম না। তো এই যে একটা লং টাইম 10টা থেকে 4টা অবধি, এই পুরো লং টাইমটা তো অনেক টাইম, হিউজ পরিমাণ টাইম, হ্যাঁ। 6টা ঘন্টা টাইম। তো এই টাইমটা তুমি তো প্রপার যদি ইউটিলাইজ করতে পারো, পড়া হয়ে যায় কিন্তু, বুঝছো? তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের স্কুলের পরে স্কুলে হতো, স্কুলে কভার করে আসতাম, ওখানেই পড়াশোনা করতাম। স্যার একটু পড়া যাওয়া যেত, ওখানে পড়তাম। ওইভাবে হতো আর কি, স্যাররা না পড়ালে নিজেরাই হতো। আর তোমরা কী করো, যে টিউশন করো অনেক, যেটা দরকার না এটাও করো। যেমন ইংলিশটা অনেক পড়ো, ইংলিশ দরকার আছে। বা সায়েন্স স্টুডেন্টের জন্য কোনটা বেশি দরকার? সায়েন্স দরকার। ইংলিশ কী করবো? নিজে পড়তে হবে। সায়েন্স গ্রামারগুলো স্যার পাই না আমি। মেধাবী, সায়েন্সটা একটা মেধাবী, একটু দেখবা, অত তোমাকে তো খারাপ এমনটা না, এই প্লাস পাওয়ার জন্য মতো হলে না। আর ওই গ্রামারটাই তো পাই না, রাইট ফর্মাল ভাব আমরা ঠিক মতো বসে দিয়ে পাই না। ধীরে ধীরে শিখবা। তারপরে উইদাউট ক্লু এইগুলা তো হিসাব বাদ দেন, এগুলো তো মানে গ্রামার হ্যাঁ, পাই না। পাই না। এমনি ফার্স্ট পেপারটা তো পাইলে যারা ইন্টারে পড়ে তারাও পারে না, দেখবা। কিন্তু কথা হলো ধীরে ধীরে এগুলো আজকে পড়বা, কালকে ভুলে যাবা। তো ধীরে ধীরে একটু করে নিতে নিতে পড়বা। ক্লাসে পড়াচ্ছে, ক্লাসে একটু মনোযোগ দিলা, বাসায় একটু দেখলা। আগের এখন কি পড়ায় না তো ক্লাসে। আসলে তোমরা এই যে এগুলো সবগুলো টিউশন কিন্তু করে ফেলছো জন্য না, লাগবে না। তো এই জন্য কিন্তু দেখা যায় তোমরা পড়ার টাইম পাও না, নিজে সৃজনশীল মানে মানে নিজে একটা ক্রিয়েটিভিটি তৈরি মানে প্রকাশ করার সুযোগ পাও না। এই জন্য দেখা যায় তোমাদের মাথায় কিছু থাকে না। নিজের যে একটা ব্রেন আছে, ব্রেন খাটানোর যে একটা জায়গা আছে, খাটাও তোমরা কখনো? মনে হয় না খাটাও। খালি মোবাইলের পিছনে খালি। মোবাইলের পিছনে আমি পড়াচ্ছি, শেষ শেষ। নিজে থেকে কোনো কিছু রিসার্চ করো, ভাবো না। ম্যাথ সারা করে দেয়, ওকে ঠিক আছে, এরপরে পারি। যা করা যায় সৃজনশীলগুলো করি, গাইডে শেষ। তারপরে দেখো একটু উল্টা করে দিলে নাই, আর পারি না তো, স্যার এটা করার নেই, তাই না? এরকম অবস্থা হয়ে গেছে। কেন হলো? বুঝি নেই যে ওই জন্য তো এই যে তার মানে তুমি বিষয়টা আসলে অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। মুখস্থ বুঝি কিন্তু। হ্যাঁ, টিচারদের কি দক্ষতা, মানে টিচারদের লক্ষ্য কী হওয়া উচিত? ওই দিন কি নাম, ভাইয়ের নাম বলে গেলাম, ওই যে উদ্ভাসের ভাই, নাম জানো তোমরা? উদ্ভাস তো চিনি। উদ্ভাসের পরিচালক মালিক, আর ভাইয়ের নাম বলে গেলাম, সোহাগ ভাই বলতেছে এরকম, ওরকম ভিডিওটা ভালো লাগলো। তো আমি এটা একদম সবাইকে বলে থাকি যে এই যে অনুশীলনী যেটা আছে, যেটা সব জায়গায় অনুশীলনী, যেটা এখানকার অনুশীলনী বলো, ম্যাথের অনুশীলনী বলো, অনুশীলনী কখনো টিচারের কাছে না, অনুশীলনী কখনো টিচার পড়াবে না। বাট তোমরা কী পড়ো? অনুশীলনী পড়ো, তাই না? টিচারের কাছে কী পড়ো? না, উদাহরণে পড়াই তো আমাদের টিচারটা। অনুশীলনী করে না, উনি অনুশীলনী মনে করেন আসিয়া 1টা 2টা করে দিবে, দেয়া বাকিগুলা কবে যে এটা 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 সব এটাই অ্যাকচুয়াল জিনিস। তো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে কী করা হয়? অনুশীলনী করা হয়, আর অনুশীলনীর উপরেই ফোকাস করা হয়। আগের টিচারটা তো আসিয়া খালি অনুশীলনী করে। হ্যাঁ, অনুশীলন করে না। তো দেখা যায় ম্যাক্সিমাম মানুষ, স্টুডেন্টগুলো, টিচারগুলো এরকমই করায়। তো এতে কি দেখা যায় কি তোমাদের একদম মানে নিজে প্র্যাকটিস করলে বুঝতে পারবে হ্যাঁ, কিভাবে কি তুমি কিছু বুঝতে পারতেছো, স্যারে করাইছে ঠিক আছে, আমি ওটা করতে পারি, মনে রাখছে যেভাবে করতে হয়। তো এই যে মনে রাখলা, এটা হবে না। কথা হলো সূত্র বুঝতে হবে, সূত্র প্রয়োগ বুঝতে হবে, বুঝছো? কেন কী কোথায় প্রয়োগ করলাম, এটা বুঝলে সকল অঙ্ক করতে পারবে। দেন তোমার সামনে কী হবে? আননোন জিনিস ফেস হবে। কারণ তুমি তো কোশ্চেন ফেস করো নাই, যা পড়ো নাই। তুমি যখন একটা আননোন জিনিস করতে যাবা, তুমি তার মাথা খাটাতে হবে, 2বার ভুল হবে, 3বার ভুল হবে, 4বার ভুল হবে।
তখন তোমার কি হবে মাথা মানে আরে কোন দিক দিয়ে করা যায় 2 দিন ধরে বলে আমার হ্যাঁ। মাথা খারাপ হয়ে যায় আমি করি না এটা আরো চেষ্টা করবা দেখবা এক সময় পারবা, আর যখন পারবা তখন অনেক ভালো লাগবে। তুমি যখন একটা জিনিস তুমি নিজে চেষ্টা করো, কয়েকবার চেষ্টা করে ভালো লাগবে, পারবা, খুবই ভালো লাগবে, দেন দেখবা এরপর তোমাকে ম্যাথ করতে ইচ্ছে করবে, নতুন একটা ম্যাথ করতে পারলা তোমার ভালো লাগবে। কিন্তু দেখো এমনিতে যখন স্যাররা করায় তুমি করো, এটা বোরিং লাগে আর কি। তখন তুমি নতুন কিছু তৈরি করতেছো না, এটা তোমার আনন্দ দেয় না আর কি। তো এটা খেয়াল করতে হবে। স্যারে করাচ্ছে ঠিক আছে, স্যারে আজকে আমাকে 5টা অঙ্ক করাইছে, আমি আরও 10টা করে যাবো, এক্সট্রা কিছু করবো, এইটা আসলে সৃজনশীলতা, বুঝছো? এক্সট্রা গার্ড কিনবা, ম্যাথের জন্য কত রকমের অলিম্পিয়াডের বই আছে, কত রকমের আছে, ওইগুলো একটু দেখবা। খালি তো বই খেললে হবে না স্যার, সেটাই তো অনেক কিছু পড়তে হয়, বই বিষয়ে কিছু বুঝতে হবে। হ্যাঁ অনেক কিছু পড়তে হবে, কিন্তু তোকে দেখা যায় তোমরা এই কিছু ভুলের জন্য এই কাজগুলো করতে পারো না। তাহলে দেখো জাইলেম প্যারেনকাইমা, তাহলে কি বুঝলাম? আমাদের ভেসেলটা কই থাকে? ভেসেলটা থাকে আমাদের এই যে চোঙ্গের মতো, চোঙ্গর মতো থাকে, খাটো থাকে, ওকে, তাই না? এবং প্রান্তটা কি, দুই প্রান্তটা কি হয়, গলে গিয়ে একটা ক্যানেলের মতো তৈরি হয় বা গর্তের মতো তৈরি হয়, ফাঁকা তৈরি হয় আর কি। এটা দেখলাম আমরা। এবং এখানে দেখলাম এরও প্রাচীর মোটামুটি পুরো হয়, তাই না? এবং এরা দেখলাম কাদের ক্ষেত্রে দেখা যায় গুপ্তবীজি বা আবৃতবীজির ক্ষেত্রে। আবৃতবীজের ক্ষেত্রে গুপ্তবীজ থাকে না, কিন্তু গুপ্তবীজি মানে আবৃতবীজি একই জিনিস, ও একই তো। হ্যাঁ এদের ক্ষেত্রে দেখা যায় না নগ্নবীজিতে। তবে ব্যতিক্রম হলো নিটাম, প্রাথমিক পর্যায়ে নিটামের মধ্যে দেখা যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কাজ কি? পানি এবং খনিজ লবণ পরিবহন করা। সকল জালেমের কাছে একই, পানি এবং খনিজ লবণ পরিবহন করা এবং দৃঢ়তা প্রদান করা। স্টাডি শুরু যেহেতু সহজ জাইলেম জালেম মানে কি? পানি পরিবহন তো করবেই ওরা, নিচ থেকে উপরে নিয়ে যাবে, পানি খনিজ লবণ পরিবহন করবে। তাহলে বুঝতে পারছো তো? সবই কি মুছতে করতে হবে টানা একদম লাইন না? দৃঢ়তা মানে কি স্যার? দৃঢ়তা মানে কি? শক্ত মানে কাঠামো দান করে, কাঠামো দান করবে। হ্যাঁ তাহলে বুঝতে পারছো এই যে কিছু শব্দগুলা হ্যাঁ বলতে পারলে হলো, বুঝছো? তুমি মনে করতেছো না এই এত পড়া মুখস্থ করতে হয়, লাইন টু লাইন মুখস্থ করতে হবে, কে বলছো তোমাকে? তুমি জাস্ট মেইন কিছু পয়েন্ট বলতে পারলে তোমার হলো, বুঝছো? শব্দগুলো বলতে পারলে হলো, ইম্পর্টেন্ট শব্দগুলো, ওকে। যে এটা গঠনটা কেমন, কোষ প্রাচীরটা কেমন, বুঝছো? তারপরে প্রোটোপ্লাজম বিহীন, এটা তো বললাম যেহেতু মৃত কোষ। তারপরে এটা কাদের ক্ষেত্রে আছে, কাদের ক্ষেত্রে নাই, কাজগুলা কি এটা বলতে পারলে হলো। উদাহরণ কাদের ক্ষেত্রে আছে, অবস্থান এবং কাজ। তারপরে কোষ প্রাচীরের গঠন, কোষ প্রাচীর গঠন পুরো আছে এবং প্রোটোপ্লাজম বিহীন। তারপরে দেখতে কেমন, বাহ্যিকভাবে খাটো, চোঙের মতো, শেষ। এই কটি জিনিস বলতে পারলে হয়ে গেল। এরপর কি বলতো? জাইলেম প্যারেনকাইমা, তারপর জাইলেম ফাইবার। প্যারেনকাইমা এটা কি? জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ। তার মানে জাইলেমে কি থাকে? প্যারেনকাইমা কোষও এখানে থাকে। সরল টিস্যুতে ছিল না প্যারেনকাইমা? ওই প্যারেনকাইমা কোষ জাইলেমেও থাকতে পারে। সেই জাইলেমকে আমরা কি বলি? জাইলেম প্যারেনকাইমা। সেই প্যারেনকাইমাকে বলি আমরা জাইলেম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কোষ প্যারেনকাইমা কোষের মতোই হবে, বৈশিষ্ট্য হবে, ওকে। এদেরকে আমরা কি বলি বলতো? উড প্যারেনকাইমা বলি আমরা। এদের প্রাচীর কি হবে? পুরো বা পাতলা হতে পারে। নর্মালি আমাদের প্যারেনকাইমা কি হয়? পাতলা হয়। এটা পুরো বা পাতলা হতে পারে। এবং প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ প্রাচীর কি হবে? পাতলা প্রাচীর। প্রাইমারিতে অবশ্যই কি হবে? পাতলা হবে প্রথম। এবং গৌণগুলোতে অবশ্যই কি হবে? পুরো হবে। তবে গৌণ জাইলেমে কি হবে? পুরো প্রাচীর বেষ্টিত হয়ে থাকে। এগুলো বোঝা যাচ্ছে। পানি সঞ্চয় এবং পানি পরিবহন, খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন এদের পানি পরিবহন করবেই, ওকে। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এই যেটা শব্দ কি এখানে, তাহলে জাইলেম প্যারেনকাইমা কি মনে রাখতে হবে? জাইলেম প্যারেনকাইমা এক ধরনের প্যারেনকাইমা কোষ, তাই না? প্যারেনকাইমা, ওকে, প্যারেনকাইমা টিস্যু। তো এখন এটা মনে রাখতে হবে এখানে, এটার কি পানি খাদ্য সঞ্চয় করার পানি পরিবহন। এটার অপর নাম কি? উড প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার অপর নাম কি? উড প্যারেনকাইমা, ওকে। এবং এইটা মনে রাখলেও পারতে পারো, এটাও লাগবে না। কাজটা কি? খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন, এইটুকু জানলেই হবে, ওকে। জাইলেম ফাইবার, বুঝছো? তাহলে ফাইবার এটা কি? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা। ফাইবারটা কোনটা বলো তো? স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা তো দেখলাম, স্ক্লেরেনকাইমা যেটা জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকে সেটাকে মিললে আমরা কি বলি? জাইলেম ফাইবার বলে থাকি। এদেরকে উড ফাইবারও বলা হয়। এটা ওখানে হলো উড প্যারেনকাইমা, এখানে হলো উড ফাইবার, এইটুকু মনে রাখতে হবে। তো জাইলেম ফাইবার ওর নাম কি বলো তো? উড প্যারেনকাইমা, উড ফাইবার। আর একটা দেখো বাস্ট ফাইবার, পরে দেখবো। মানে ফ্লোয়েম ফাইবার যেটা আছে ওটাকে বলি আমরা বাস্ট ফাইবার। এটাকে বলতেছি উড ফাইবার। জাইলেম ফাইবারটা কি বলতেছি আমরা? উড ফাইবার, ওকে।
এই কোষগুলো কি হবে লম্বা হবে, এদের প্রান্তটা কি হবে সরু। সরু হবে। এই যে এদিকে দেখো জাইলেম ফাইবার, এগুলো কি হবে লম্বা, প্রান্তদ্বয় সরু হবে। চিকন এবং পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা কি বলতো মৃত। মৃত কোষ। ওকে, এরা কি হবে যারা মৃত কোষ দেহে আছে তার মানে কি হবে যান্ত্রিক যান্ত্রিক শক্তি যোগায়, মানে দৃঢ়তা প্রদান করে, শক্ত কাঠামো দান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদে সব জাইলেমের অবস্থান, সোলা নাকি? হ্যাঁ সোলাও দ্বিবীজপত্রী উদ্ভিদ, অনেক ধরনের উদ্ভিদ আছে এদের মধ্যে দেখা যায়। পানি এবং খনিজ লবণ পরিবহন বা অন্যান্য উদ্ভিদের অন্যান্য জাইলেমের মতো এদের একই কাজ, বুঝতে পারছো? হ্যাঁ, পানি। তাহলে এখানে কি মনে রাখতে হবে খাদ্য সঞ্চয়। জাইলেম ফাইবারে কি থাকে স্ক্লেনকাইমা থাকে স্ক্লেনকাইমা থাকে এবং এর অপর নাম এবং অপর নাম হলো ফাইবার। উড ফাইবার। এইটুকু মনে রাখতে পারলে এনাফ। দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায়, শেষ। কাজ তো জানো সবগুলো এক। তাহলে দেখো 4টে শব্দ, উড ফাইবার, স্ক্লেনকাইমা, দ্বিবীজপত্রী উদ্ভিদ, শেষ। এভাবে মনে রাখতে হবে। ফ্লোয়েম। অ্যান্ড ফ্লোয়েমটা বলি, ফ্লোয়েমের তো অনেকগুলো ভাগ। বলবো হুম, বেশি পড়ে নেই তো, আগে অন্য কাকেরগুলো পড়লাম তো, পড়া দিব। ফ্লোয়েমটুকু না হয় পড়ান শুধু। আচ্ছা তা ফ্লোয়েমটার কাজ কি বলতো? পাতায় তৈরিকৃত খাবার বা খাদ্য সারা দেহে পৌঁছে দেওয়া। ফ্লোয়েম মানে ফ্লোয়েম পাতায় তৈরিকৃত খাদ্য সারা দেহে পৌঁছে দেয়, বুঝতে পারছো? তো ফ্লোয়েম দেখো এই যে প্রস্থচ্ছেদ একটা আছে লম্ব সেট, একটা দেওয়া আছে এই যে প্রস্তুত প্রস্থচ্ছেদ। ওকে, তো এটা কি উদ্ভিদের কাণ্ডে এরা জাইলেমের সাথে একসাথে পরিবহন টিস্যুগুচ্ছ সে তৈরি করে। তৈরি করে। একটু আগে দেখালাম না ওই যে জাইলেম এভাবে ছিল, সাথে বললাম এখানে ফ্লোয়েম থাকে। হ্যাঁ, তো পরিবহন গুচ্ছ তৈরি করে। কি কি দ্বারা তৈরি হয়? সিবনল, সঙ্গী কোষ। তাহলে ওখানে ছিল ট্রাকিড ভেসেল, কি ছিল ট্রাকিড ভেসেল, এখানে কি সিবনল, সঙ্গী কোষ। ও ওখানে তো ট্রাফিক ট্রাকিড ভেসেল, ভেসেল আরো তো ছিল জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। হ্যাঁ। আর এখানে কি ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, বুঝতে পারছো? তন্তু দিছে তন্তু মানে ফাইবার। একই কথা। তার মানে এখানে শুধু এই দুটো একই, কিন্তু ওই দুটোর সাথে একই। ফ্লোয়েম ওখানে জাইলেমের জায়গায় শুধু জাইলেম প্যারেনকাইমা, জাইলেম হলো ফাইবার, এখানে হলো আর এই দুটো ওখানে ট্রাকিডের জায়গায় হলো কি সিবনল, আর ভেসেলের জায়গায় হলো সঙ্গী কোষ। বুঝতে পারছো? চারটা বুঝতে পারলো। এইগুলো নিয়ে হলো ফ্লোয়েম টিস্যু গঠিত। ওকে, জাইলেমে যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, মানে কি খনিজ লবণ পানি, খাদ্যের কাঁচামাল পানি খাদ্যের কাঁচামাল মানে কি, অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, হ্যাঁ। এজন্য কি লাগে পানি লাগে। সূর্য পানিটা কোথা থেকে যায়? নিচ থেকে, মূল থেকে যায় উপরে। তো এটা নিয়ে যায় কে? জাইলেম। এই জন্য বলা হয় এটা এক ধরনের কাঁচামাল। অর্থাৎ কোনো একটা জিনিস তৈরি করতে যা যা লাগে তাকে বলা হয় কাঁচামাল। যেমন যদি বলে বস্ত্র শিল্পের কাঁচামাল কি? সুতা। ও সুতা, রং। কাঁচামাল মানে তো তরকারিগুলো না? এগুলো না কাঁচামাল, মানে এগুলো একটা কাঁচামাল। ও কাঁচামাল, হ্যাঁ। কাঁচামাল শোনো, কাঁচামাল বলতে যে কোনো জিনিস তৈরি করতে যেটা লাগে। তরকারির কাঁচামাল যদি বলি, তার মানে তরকারির কাঁচামাল কি হবে? এই সবজি, হ্যাঁ, তোমার মশলা, লবণ, মরিচ, এগুলো হলো তরকারি কাঁচামাল। মানে কাঁচামাল বলতে বোঝায় কোনো একটা জিনিস তৈরি করতে যা যা লাগে সেটাকে বলা হয় তার কাঁচামাল। তো পানি লাগে না, পানিটা নিয়ে যায়, এই জন্য এটা বলা হয়েছে যে পানি সরবরাহ করে। তেমনি ফ্লোয়েম কি করে বলো তো? পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের দেহে বিভিন্ন জায়গায় পরিবহন করে। এটা গঠন এরকম। তো এখানে দেখো এই যে সিবনল বা সিবকোষ, সিবনল বা সিবকোষ, এই দেখো সিবনল, এই নলটা দেখো মাঝে থাকে, দেখো এই লম্বা বরাবর এইভাবে নল থাকে। তো অনেক নল থাকে, একটার উপরে একটা সাধারণ থাকে, দেখো নিচে একটা আছে, একটার উপরে একটা সাধারণ থাকে, এবং তার মধ্যে কি থাকে? একটা প্লেট থাকে। এটা কি থাকে? প্লেট থাকে। ও আছে, এটার প্লেট থাকে। তো একে বলা হয় সিপ প্লেট। কি বলা হয়? তো সিবনল একটার পর একটা কি থাকে? সাধারণ থাকে, লম্বা হবে, একটার পর একটা এবার সাধারণ থাকে, বুঝছো? এই যেভাবে আঙ্গুলের মতো একটা দুইটা এভাবে, আর এগুলো প্লেট। এইখানে দেখো এগুলো হলো সিবনল, আর এগুলো হলো সিপ প্লেট, এভাবে থাকবে। এই নিচ থেকে কি বলা হয়? পরিবহন হয়, ঠিক আছে? মানে পাতা থেকে আর কি। ফ্লোয়েম তো স্যার পাতা থেকে নিচের দিকে খাদ্যগুলো আর কি সারা দেহে পৌঁছে দেয় আর কি। পাতার মধ্যে খাদ্য তৈরি হয়। পাতার মধ্যে আমরা যে পাতাটা ছিঁড়ি, সেরো আমরা জানি কি উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে। আচ্ছা, মনে করেন একটা গাছ থেকে সবগুলো পাতা ছিঁড়ি নিয়ে একটা পাতা রাখি দিলাম, তো তার সালোকসংশ্লেষণ হবে না। কেন হবে না? ওই পাতাটার মধ্যে শক্তি আছে, মানে আছে না? একটাই কি আর পুরো শরীরের চাহিদা পূরণ করতে পারবে? তা মনে করেন সব পাতায় যদি ছিঁড়ে ফেলে গাছটা কি মারা যাবে? হ্যাঁ, অনেক গাছ মারা যায়, অনেক গাছে দেখা যায় নতুন করে কুড়ি যোগাবে। কথা হলো এখানে অনেকগুলো বিষয় থাকে, কারণ শুধুমাত্র পাতায় যে শাসন করতে পারে এমন না,
তার ত্বকের মাধ্যমে অনেক ওর অল্প backup-এর পরিমাণে জন্য হয়। অন্য কিছু আছে না? হ্যাঁ এবং দেখা যায় সঞ্চিত খাদ্য দিয়ে অনেকদিন চলতে পারে এবং ধীরে ধীরে তখন কী করবে নতুন করে গজাবে এরকম হয়। দেখো অনেক সিস্টেম আছে, তাহলে বুঝতে পারলো এখানে? হ্যাঁ, তাহলে এরকম, তাহলে এটা কি সিপ নল হ্যাঁ। আর মাঝে প্লেট থাকে, এটা সিপ প্লেট। সিপ প্লেট। আর সিপ নলের মানে মেইন বিষয়টা হলো সিপ নল। হ্যাঁ। সিপ নলের সাথে পাহারাদানকারী হিসেবে যে থাকবে ও সঙ্গী তাই কি কোষ। সঙ্গী বলা হবে না? তাহলে সঙ্গী সিপ নলের সাথে যে আছে তাকে বলবো আমরা সঙ্গী কোষ। দুই পাশে আছে, কই স্যার সিগন্যাল এইটুকের মধ্যে সিগন্যাল নাই। এই যে মাঝেরটা হলো সিপ নল, সিপ নলের সাইডে এইটা ফাঁকা কোষ হওয়ার কথা না, ওইটা কেন দিছে? এই এটা সিপ নল। হ্যাঁ। সিপ নলের সাইডে দেখো যেগুলো তাদেরকে বলতেছি আমরা কি বলতো সঙ্গী কোষ। সঙ্গী কোষ বুঝতে পারছো? বুঝছো? হ্যাঁ। সঙ্গী কোষ। দেন কিছু আছে এই যে এরকম আছে দুই সাইডে, এদেরকে বলতেছি আমরা কি বলতো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম না প্যারেনকাইমা। ওই কি ফ্লোয়েম প্যারেনকাইমা। কোনগুলোকে বলতেছি? এই ওই যে। ফাঁকাগুলোকে। এই যে এখানে আমরা কিছু কোষ এই আছে, চিত্রগুলো তো মনে হয় লাগবে না, না? চিত্র সাহিত্য পরীক্ষা অনেক সময় চাইলে কি করবো আল্লাহ? আর্ট করতে হবে। ফ্লোয়েম টিস্যু লম্ব সেট অঙ্কন করে মনে হয় যাবে না তো। যায় যায়। ফ্লোয়েমের বিস্তারিত সাহিত্য তখন ফ্লোয়েমের চিত্র অঙ্কন করে দিতে হবে। শুধুমাত্র লম্ব সেট চাইতে পারে, চিত্র সে অঙ্কন করো মানে চিহ্নিত করো গ নম্বর। সো এটা আর্ট করতে হবে, সহজ জিনিস। তাহলে এটা হলো তাহলে সঙ্গী কোষ, এটা কি সিপ নল, তারপর হলো সিপ প্লেট, সাথে আছে সঙ্গী কোষ আর সাইডে কি আছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ওকে, তো সঙ্গী কোষটা কেমন থাকে দেখো, মেনলি এটা গঠনটা কেমন হয়। মেনলি মাঝ বরাবর দেখো এইগুলো হলো কি সিপ, ছিদ্র। ছিদ্রগুলো কি বলো তো সিপ নল। হ্যাঁ। দেখো একটা সিপ নলের সাথে আরেকটা সিপ নল মাঝে যে কানেকশনটা কোনটা? এটাই এটা হলো লম্ব সেট, এটা হলো প্রস্থ সেট। দেখো প্রস্থ সেট যদি করি আমরা একটা কি এটা হলো কিসের মধ্যে দেখা যায় আমাদের ডিমের মতো। চালুনের মতো দেখা যায়। হ্যাঁ? চালুন দেখছো? চালন বিজয়। চালুন বলতে যে আছে না বাসায় যে আটা চালে না, ও যে অনেক ছিদ্র থাকে না, হ্যাঁ থাকে না চালুনে অনেক ছিদ্র থাকে না হ্যাঁ দেখছি। অনেক। কোনটা স্যার চালন? আচ্ছা বাসায় যে ওটা বাদ দাও, বাসায় যে মনে করো যে তেলে ভাজা জিনিস তোলে অনেক আছে না, মানে তেলের মধ্যে অনেক ডুবো তেলে অনেক কিছু ভেজে তোলে না, ও এটা মানে আছে না এরকম হাতার মতো আছে না এরকম, হ্যাঁ। এরকম ছিদ্র আছে না, হ্যাঁ আছে তো। ঠিক অমনটাই মনে করো। ওটা সালের ইয়েটাতে তো ও স্যালারি এটা তো চালুন, ওটা তো ওই শেয়ারে না, এই জন্য বলতেছি আর কি। তো দেখো তো এরকম দেখো এই যে ছিদ্রগুলো কি বলো তো সিপনল, এগুলো লম্বা এবার খাড়া থাকে, বুঝতে পারছো? আর একটার সাথে একটা কানেকশনকারী যেগুলো এদেরকে বলা হয় সিপলেট, এগুলোকে বলা হয় সিপ্লেট। সিপলেট। ওকে, আর দেখো এই যে পুরো কাঠামোর সাথে লেগে আছে কি বলো তো সঙ্গী কোষ। কে লেগে আছে? সঙ্গী কোষ, বুঝতে পারছো? এটা একটু মনে রাখতে হবে। তো এখন যদি পড়ো এগুলো বুঝিয়ে দেবে আর কি। সিপ কোষ কি? তাহলে এগুলো বিশেষ ধরনের কোষ। কেমন কোষ? বিশেষ ধরনের কোষ। এগুলো দীর্ঘ বা লম্বা, এই যে দেখলাম এখানে লম্বা ফাঁপাড়া এবং পাতলা প্রাচীর যুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে হ্যাঁ একটির ওপর আরেকটি সজ্জিত হয় না, সবটাই লম্বা জীবিত হয় না, একটির ওপর একটি সজ্জিত হয়ে সিপ নল বা সিপ টিউব গঠন করে। কোষগুলো কি চালনির মতো ছিদ্রযুক্ত, যেটা বললাম চালনির মতো ছিদ্রযুক্ত। সিপ প্লেট দিয়ে পরস্পর কি থাকে আলাদা থাকে, দেখলাম আমরা সিপ প্লেট দিয়ে পরস্পর আলাদা থাকে। এবং সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এদেরকে কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি করে। এই যে মানে কেন্দ্রের দিকে থাকে না গাছের মাঝ বরাবর থাকে না, এই যে মাঝে যে একটা ফাঁপা জায়গার মতো তৈরি করে আর কি গাছের। ওকে, যেটা খাদ্য পরিবহনের নল হিসাবে কাজ করে। এর প্রাচীর কি হবে? লিগনিন যুক্ত, যেহেতু আমাদের স্টার টিস্যু। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। কি মনে রাখতে হবে? পরিণত সিপ কোষে কি থাকে না? কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, সকল ধরনের গুপ্তবীজি মানে কি আবৃতবীজি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম স্যার। তাহলে দেখো সকল গুপ্তবীজি মানে আবৃতবীজি উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিপ নল থাকে। কি বললাম এখানে? গুপ্তবীজি বা আবৃতবীজি। মানে আমরা তো জানি যে আবৃত থাকে যে সে কি লজ্জাশীল না, বোরকা পরে থাকে, তাই না? তাদের সাথে সবাই থাকতে চায়, মানে সঙ্গীরা থাকতে চায়, কমফোর্টেবল বোধ করে। তাহলে আমি কী করবো? আবৃত বীজির সাথে বা আবৃত ব্যক্তির সাথে কি থাকবে? সঙ্গী থাকবে। কি থাকবে? হ্যাঁ, আবৃত সাথে সঙ্গী কোষ থাকবে এবং সাথে কি থাকবে? সিপনলও থাকবে। ওকে, তার মানে এটা একটা বুঝলাম। আরেকটা উদ্ভিদ আছে, সেটা কি নগ্ন উদ্ভিদ, মানে কি নগ্নবীজি। এটা হলো আবৃতবীজি, আরেকটা হলো নগ্নবীজি। তাহলে নগ্নবীজির সাথে কেউ থাকবে না, এটা মনে রাখতে হবে। নগ্নবীজির সাথে সঙ্গী কোষ থাকে না। তাহলে এটা দেখো,
এবং এরা কি কি পাতায় তৈরি, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহন করে। পরিমাণ করে দেয়। তাহলে এটা আমরা এখানে বললাম যে কি গুপ্তবীজিতে কি থাকে, সঙ্গীকোষ থাকে সঙ্গীকোষ এবং থাকে। সিগনলও থাকে। ওকে, কিন্তু দেখো এই সঙ্গীকোষটা সব জায়গায় থাকে না। কম্পিনিয়ন সেল যেটা প্রতিটি সিপ কোষের সাথে একটি করে কি থাকে, প্যারেন্ট গাইমা। প্যারেন্ট ক্যামা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড় হয়। ধারণা করা হয় যে এই নিউক্লিয়াস সিপ কোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে, কারণ এদের কাছে কি থাকে, নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াস আমরা কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারে, সো এটা নিয়ন্ত্রণ করতেই পারে। অত কিছু জানতে হবে না এখানে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে, এগুলো একটু পড়লে হবে। এখন যেটা হলো কথা সেটা হলো ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নাই। ব্যক্তবীজ এই যে এগুলো কথা দেখো, এক জায়গায় এক একটা করে শব্দ ব্যবহার করে। ব্যক্ত মানে বের করে দিছে, মানে কি নগ্নবীজী। ও তাহলে ব্যক্তবীজী মানে কি নগ্নবীজী, গুপ্তবীজী মানে আবৃতবীজী, ব্যক্তবীজী মানে নগ্নবীজী। তাহলে আবৃতবীজীর সাথে কি ও থাকে, এখানে তো দেওয়া আছে নগ্নবীজী উদ্ভিদের উপস্থিত নেই। হ্যাঁ ফার্ন ফিরকি ফার্ন। হ্যাঁ এটাই তোমাদের ওখানে লেখছে হলো ফার্ন, এখানে লেখছে হলো ব্যক্তবীজী। না ওখানে ফার্নও আছে। ফার্ন মানে কি? ফার্ন বলতে এটা এক ধরনের উদ্ভিদ, বুঝছো? এটা পড়বা, ইন্টারে পড়তে পারবা। ফার্নবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ, এগুলো ইন্টার আছে। হ্যাঁ বুঝছি। তো দেখো এখানে এগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, বুঝছো? হুম। এগুলো তারপরে দেখো তাহলে এখানে এই যে ব্যক্তবীজী বা নগ্নবীজী, হ্যাঁ এদের ক্ষেত্রে তাহলে কিন্তু সঙ্গী থাকবে না, এটা মনে রাখতে হবে। আর আবৃতবীজীতে কি থাকবে, আবৃতবীজীতে সঙ্গী সঙ্গী থাকবে থাকবে। এবং সিগন্যাল থাকবে, এটাকে মনে রাখতে হবে। ফ্লোয়েম ফাইবার মানে ফ্লোয়েম প্যারেন্ট ক্যামা মানে কি, এটা এক ধরনের প্যারেন্ট ক্যামাকো যেটা ফ্লোয়েম টিস্যুতে থাকবে, বুঝছো? তাহলে এটা ওইরকম আগের মতোই পড়বা, শেষ। মানে আগেরটা যেরকম ছিল এটাই। বুঝছি বুঝছি। প্যান গেম। তারপর হলো কি ফ্লোয়েম ফাইবার, Phloem fiber। তন্তু। তাহলে হালকা এটা একটু different আছে। এটা হলো কি ফাইবার মানে কি, এখানে স্ক্লেন ক্যামা থাকবে, থাকে। ওটার ক্ষেত্রে স্ক্লেন ক্যামা ছিল, এখানেও থাকবে। থাকবে। ওকে, এইগুলো একটু পড়লাম। দেন এখানে যেটা পড়তে হবে এটা হলো কি পাটের আসে এদের দেখা যায়, এদের নাম কি বলো তো? পাটের আসে এক Bast ধরনের fiber। বাস্ট ফাইবার। তাহলে মনে রাখতে হবে ফ্লোয়েম ফাইবারের অপর নাম কি, বাস্ট ফাইবার। আর জাইলেম ফাইবারের অপর নাম কি, উড ফাইবার, উড ফাইবার। আর এটা হলো বাস্ট ফাইবার। এটা দেখা যায় পাটের আসে, আর এটা দেখা যায় এটা কেমনে অপর নাম হয় বাস্ট ফাইবার? এটা তো শুধু পাটের আসে পাওয়া যায় বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার। পাটের পাটের ওটা আসে, পাটের আসে পাওয়া যায়, তাহলে অপর নাম কেমনে হয় এটা? হ্যাঁ ওটাকে বলা হয় বাস্ট ফাইবারও বলা হয়, বুঝছো? জাইলেম ফাইবারকে বাস্ট ফাইবারও বলা হয়, ও বুঝছো? এই যে দেখো এদের বাস্ট ফাইবারও বলে, ও বুঝছো? সেটা মনে রাখবো। ওখানে উড ফাইবার, উড ফাইবার কোথায় দেখা যায়, মানে কোথায় দেখা যায় যদি বলে, হ্যাঁ, এখানে কি পাওয়া যায়, পাটের আসে পাওয়া যায় বাস্ট পাটের ফাইবার। আসে পাওয়া যায়। আর ওখানে পাওয়া যায় নারিকেলের, ওই দেওয়া নাই তো স্যার। ওখানে নাই দেওয়া নাই আর কি, পাওয়া যায় আর কি, ইন্টার আছে এগুলো। নারিকেলে? হ্যাঁ, তো এগুলো বললো আর কি, ঠিক আছে? নারিকেলে উড ফাইবার পাওয়া যায়। উড ফাইবার পাওয়া যায়। নারিকেল। কেমন মনে রাখতে পারো? মনে রাখতে পারো যে উড কোথায় থাকে, নারিকেলই তো বলবেন। উড কোথায় থাকে, মরুভূমিতে। ও উড। মরুভূমিতে কি তুমি গেলে কি খুবই তৃষ্ণাত হয়ে যাবে। তৃষ্ণাত হলে কি খাইতে হবে, উড খাইতে, মানে পানি। নারিকেল খাইতে হবে, ও মানে ডাব খাইতে হবে, ওখানে তো নারকেল গাছে নাই। মানে ডাব খাইতে হবে আর কি। তো গাছে নেই স্যার। নারিকেল গাছ বা ডাব গাছ কই থাকে, ওখানে নাই। মরুভূমির এলাকা দিয়ে থাকে, মানে এটা সমুদ্র সৈকতের দিকে থাকে না। হ্যাঁ তো এরকম- সমুদ্রের দিক থাকে স্যার। হ্যাঁ, ওখানে তো তো মরুভূমি। এইগুলো আবার বালুময় অঞ্চলেও থাকতে পারে, কারণ এদের শিকড় অনেক লম্বা হয়, বুঝছো? যাইতে পারে। মেন কথা হলো কি বলতো, কথা হলো এই যে আমরা যেগুলো গ্রীষ্মপ্রধান জায়গা, মানে খুবই প্রচণ্ড রোদ, তখনই তো কী খাইতে হয়, নারিকেল খাইতে, মানে ডাব খাইতে হয় না। হ্যাঁ। তো ডাব মানে নারিকেল, খাইলাম তাই না? তো ডাব মানে নারিকেল। তো এই জন্য মনে রাখবা যে উড ফাইবার, উড মানে থাকে হলো বালুতে, মরুভূমিতে, সেখানে তৃষ্ণা লাগবে। তাছাড়া কানেকশন হলো কি, হুম। উড উড ফাইবার বুঝছি স্যার। কোথায় থাকবে, নারিকেল। নারিকেল। তো এটা মনে থাকবে আর কি। তো উড ফাইবার থাকবে নারিকেল, দেখি নিচ্ছি সমস্যা নেই। আর বাস ফাইবার থাকবে কোথায়, পাটের পাটের আসে। আসে। তো এইটুকু পড়া।